আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আবারও আসলাম তোমাদের সাথে ক্লিফ স্টোফেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে যে আমার কথা বোঝা যায় কিনা। আমার কণ্ঠ তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু কনফার্ম করবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। ওকে, আজকে আমরা চলে যাচ্ছি তাহলে ক্লিফ স্টোফেলের 183 পেজ নাম্বার। খুবই গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দিয়ে শুরু করব আমরা, দ্যাট ইজ সাবজাংটিভ। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একটা ব্যতিক্রমী টার্ম, এবং এটা আগে হয়তো শিক্ষা জীবনে খুব একটা কাজে লাগেনি, কিন্তু এখন লাগবে জব ফিল্ডে। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে। যাদের কাছে বই আছে তারা 183 পেজ নাম্বার বের করতে হবে, আর যারা 4 in 1 পড়ো, আমার বই যারা পড়ো তারা দেখবা শুরুতেই সূচিপত্রে দেখবা সাবজাংটিভ কথাটি লেখা আছে, সেই জিনিসটি বের করলেও হয়ে যাবে আর কি। ঠিক আছে, সেটা বের করলেও আশা করি তোমরা পাবে। এখন আমরা প্রথমেই যে জিনিসটাতে যাব সেটি হচ্ছে সাবজাংটিভ। আসলে সাবজাংটিভ জিনিসটা কি? যেহেতু গ্রামারের এটা টোটালি ডিফারেন্ট একটা আলোচনা, ভিন্ন একটি আলোচনা করব আমরা। এখানে ভিন্ন একটি আলোচনা। সাধারণত সাবজাংটিভ হচ্ছে বিশেষ নিয়ম ইংরেজি ভাষার, যেগুলো গ্রামারের পার্টিকুলার বা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে না, নির্দিষ্ট একটা প্যাটার্ন চলে। অর্থাৎ তুমি সাধারণত যে নিয়মগুলো এতদিন শিখে এসেছো সেই নিয়মগুলো মেনে চলে না। ঠিক আছে, দ্যাট ইজ সাবজাংটিভ। এখানে বলেছে আসলে সাবজাংটিভ আসলে বেস ফর্মকে ইন্ডিকেট করে, এক কথায় উত্তর। এখানে ক্লিপসে কি লিখেছে আমরা একটু এক নজর পড়ে দেখি। দ্য সাবজাংটিভ ইন ইংলিশ ইজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব। আমি বলেছি বেস ফর্ম বলবা, সিম্পলের জায়গায় এখানে বেস। when used after certain verbs indicating that one person wants another person to do something, মানে একজন চায় আরেকজন কাজটি করুক। the word that must always appear in the subjunctive sentence। সাধারণত সাবজাংটিভ সেন্টেন্সগুলোতে কি থাকবে, এই যে বলেই দিয়েছে, দ্যাট যুক্ত ক্লজ হবে, দ্যাট যুক্ত ক্লজ হবে। if it is omitted most of the verbs are followed by the infinitive। যদি এই দ্যাটটা না থাকে তাহলে সেটা আর সাবজাংটিভ হবে না, সেটা আর সাবজাংটিভ হবে না। আমি এখানে দুইটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে দুটি সেন্টেন্স তোমাদের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উই আর্জ, একটু খেয়াল করে দেখো, উই আর্জ, উই আর্জ দ্যাট হি লিভ নাও। এইটা হচ্ছে সাবজাংটিভ, কারণ এখানে দুইটা ভার্ব আছে, আর একটা হচ্ছে এই ভার্বটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। হ্যাঁ, এই যে আর্জ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এগুলো তোমাকে জানতে হবে, আমি দেখবো বলবো কোনগুলো সাবজাংটিভ ভার্ব। যখন এই সাবজাংটিভ ভার্বগুলোর পরে একটা দ্যাট থাকবে, দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে সাবজেক্টই থাকুক না কেন, নিয়মটা হচ্ছে এখানে সবসময় বেস ফর্ম হবে, মানে V0। এখানে সবসময় বেস ফর্ম হবে, এটাই সাবজাংটিভ। শেষ, এক কথায় যদি আমি বলি যে এই ভার্বগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন ভার্বগুলো সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ নাউন বা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, তারপর একটা দ্যাট আসবে, দ্যাটের পরে হি একটা সাবজেক্ট আসবে, দেন যে কোনো সাবজেক্ট হতে পারে, তবে হি আসলেও এখানে লিভস বলা যাবে না, কোনো টেন্স অন্য কোনো টেন্সে ব্যবহার করা যাবে না। দেখো এখানে নাও আছে কিন্তু এটা কন্টিনিউয়াসে যাবে না, সরাসরি সাবজেক্ট এবং তারপর ভার্বের বেস ফর্ম, এখানে কোনো নিয়ম ফলো করবে না। তাহলে এটা একটা বিশেষ একটা নিয়ম, সো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, সামনে আরো কিছু শেখানোর চেষ্টা করব। উই আর্জ হিম টু লিভ নাও, এটা কিন্তু সাবজেক্টিভ হবে না। দেখো এখানে আর্জ এর পরে দ্যাট নাই, দুটি ক্লজ নাই, এখানে কিন্তু দেখো দুটি ক্লজ নাই, এটা একটা ক্লজ। এই সেন্টেন্সটা দেখো, এটা একটা ক্লজ। ঠিক আছে, এটা একটা ক্লজ। উই আর্জ হিম টু লিভ নাও, এটা সাবজেক্টিভ নয়, এটা সাধারণ একটা সেন্টেন্স। তাহলে সাবজেক্টিভ হতে হলে ন্যূনতম কি লাগবে, দুটি ক্লজ লাগবে। দ্যাট যুক্ত ক্লজের পরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমরা ওই ভার্বটা কি দিব, বেস ফর্ম দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এখন আমরা একটু পিছনের দিকে যাই, যে আসলে সাবজাংটিভ জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদের কতগুলো জিনিস দেখাচ্ছি আর কি। তাহলে প্রথমেই আমরা জানি যে, ধরে নাও সাবজাংটিভ যদি আমি বলি, এখানে হচ্ছে আমি একটু
তাহলে সাবজাংটিভ আমরা আশা করি তোমরা দেখতে পারবে, আমি বড় করে দিচ্ছি, সমস্যা নেই। এই যে দেখো সাবজাংটিভ। তাহলে মূলত আমরা 3 ধরনের সাবজাংটিভ পাবো আর কি। হ্যাঁ, 3 ধরনের সাবজাংটিভ পাবো। এটা বিশেষ একটা নিয়ম, যেটা অন্য কোনো নিয়ম ফলো করবে না। তাহলে আমরা 3 ধরনের সাবজাংটিভ কি কি পেতে পারি একটু খেয়াল করো। 1 নাম্বার সাবজাংটিভ বলা হয় তোমার ফর্মুলেইক সাবজাংটিভ। এটা হয়তো তোমরা বাজারের বইগুলোতে পাবে না, আমি যেটা পড়াচ্ছি অনেক হাই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের। একটা হচ্ছে ফর্মুলেইক সাবজাংটিভ, যেটা ক্লিফস্টোফেলও নাই, ব্যারন্সেও নাই, কিন্তু তোমার বাস্তব জীবনে আছে, প্রচুর আছে। একটা হচ্ছে ফর্মুলেইক সাবজাংটিভ, আরেকটা হচ্ছে তোমার ওয়ার্ড সাবজাংটিভ। আচ্ছা আমি এটা আরেকটা লিখে দিই, দেখো ম্যান্ডেটিভ সাবজাংটিভ। ম্যান্ডেটিভ সাবজাংটিভ অথবা ম্যান্ডেটিভকে অনেকে দ্যাট সাবজাংটিভও বলে। হ্যাঁ, দ্যাট সাবজাংটিভও বলে। অনেকে এটাকে দ্যাট সাবজাংটিভও বলে। সরি, এটা একটু ভুল হয়ে গেছে, দেখো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ম্যান্ডেটিভ সাবজাংটিভ বা অনেকে এটাকে দ্যাট সাবজাংটিভও বলে। তাহলে আমরা দুই ভাবে পেলাম। আরেকটা সাবজাংটিভ আছে, সেটা হচ্ছে ওয়ার্ড সাবজাংটিভ। ওয়ার্ড সাবজাংটিভ টোটাল এই 3টা সাবজেক্টিভ ইংরেজি ভাষায়। ঠিক আছে, এই 3টা সাবজেক্ট আমি একটু কালারগুলো চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে। সেম কথা, আমি কালারগুলো একটু চেঞ্জ করে দেই। দেখো, হ্যাঁ, তাহলে এই 3টা সাবজেক্টিভকে আমরা 3 ভাগে ভাগ করব। আমরা যদি এবার আমি করে দেই, হ্যাঁ, এই যে দেখো, একটা হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ, একটা হচ্ছে ম্যান্ডেটিভ সাবজাংটিভ, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ড সাবজাংটিভ। তাহলে আমরা সাবজাংটিভকে 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, 3 ভাগে ভাগ করলাম। কি কি দেখো, আমি বলেছি এগুলো বইতে তুমি পাবে না। এই এই জিনিসগুলো আমি যেটা পড়াচ্ছি, এই জিনিসগুলো বইতে তুমি পাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো বইতে তুমি পাবে না। আচ্ছা, আগে একটু জেনে নাও তাহলে ফর্মুলাইক সাবজেক্টিভ কোনটা। আমি শুধু একটা দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাবো। যেহেতু আমাদের ক্লিপসের মূল আলোচনা, আমি এই লেকচারগুলোতে আর বেশি দূর যেতে পারবো না। কিছু ইংরেজি ভাষায় কিছু স্ট্রাকচার আছে যেগুলো গ্রামারের স্বাভাবিক নিয়ম মেনে চলে না। ঠিক আছে, যেমন ধরে নাও গড ব্লেজ ইউ, আমরা কি বলি? গড ব্লেজ ইউ। ব্লেজ ইউ গড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা কিন্তু কি করছি না, দেখো আমরা কিন্তু এটা থার্ড পারসন এস বাই এস ব্যবহার করছি না। ইফ নিড বি, তোমরা যারা ন্যানসন ম্যান্ডেলা পড়েছো ইন্টারমিডিয়েটে, দেখবা যে এই স্ট্রাকচারটা দেয়া আছে। ইফ নিড বি, দেখো একটা স্ট্রাকচার শিখে নাও আবার। ইফ নিড বি, এরা গ্রামারের কোনো সূত্র মেনে চলছে না, কিন্তু ইংরেজি ভাষার খুবই পরিচিত এবং কমন একটা এক্সপ্রেশন। তাহলে এটা মৌলিক জিনিসকে মেনে চলছে না, তখন এটাকে বলা হয় হচ্ছে তোমার ফর্মুলাইক সাবজাংটিভ। তাহলে গড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু গড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দেখো এখানে এস বাই এস হয়নি। এই যে দেখো, এখানে এস বাই এস হয়নি। ইফ নিড বি, এটা কোনো গ্রামারের কোনো সূত্রই মেনে চলেনি, কিন্তু ইংরেজি ভাষা খুব কমন এই সেন্টেন্সগুলো। আর এগুলোকেই ইংরেজি ভাষায় কি বলা হয় তাহলে বলো তো দেখি? ফর্মুলাইক সাবজাংটিভ। ঠিক আছে, ফর্মুলাইক সাবজাংটিভ। আরও আছে, বাট বিস্তারিত যেহেতু আমরা ক্লিপস পড়ছি, আমি এই জন্য আর এদিকে যাচ্ছি না। আর আরেকটা হচ্ছে ম্যান্ডেটিভ, যেটা আজকের আলোচনার বিষয়, আমি সেটা আজকে পড়াবো। আর ওয়্যার হচ্ছে যেটা তুমি বলো আই আই উইশ আই ওয়্যার ইউ। ঠিক আছে, এটা আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো তুমি যে বলো আই উইশ আই ওয়্যার ইউ, আই উইশ আই ওয়্যার ইউ। এই যে তুমি আই উইশ আই ওয়্যার ইউ ব্যবহার করলা, ঠিক আছে, এই যে তুমি আই উইশ আই ওয়্যার ইউ ব্যবহার করলা, এটাই হচ্ছে আসলে কি তোমার ওয়্যার সাবজাংটিভ। আমি একটু বড় করে দিচ্ছি, দেখো তাহলে এটাই হচ্ছে ওয়্যার সাবজাংটিভ। আমি একটু করছি, দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে।
তাহলে এটা হচ্ছে ওয়্যার সাবজাংটিভ, বুঝতে পারছো? তাহলে আই উইশ আই ওয়্যার ইউ। কিন্তু তোমাদের আজকে যেটা আমি শিখাবো সেটা হচ্ছে ম্যান্ডেটিভ সাবজাংটিভ। তাহলে যত জায়গায় তুমি ওয়াজের জায়গায় ওয়্যার ব্যবহার করো, যত জায়গায় তুমি ওয়াজের জায়গায় ওয়্যার ব্যবহার করো, এটাই, এই পুরোটাই হচ্ছে তাহলে এটা ওয়্যার সাবজাংটিভ। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই ওয়্যার সাবজাংটিভ। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটাই কি বলবো দেখো, এই যে এটা হচ্ছে পুরোটাই ওয়্যার সাবজাংটিভ। ওয়্যার সাবজাংটিভ। তোমার এটা বুঝতে পেরেছো? তাহলে ওয়্যার সাবজাংটিভ এটা। হ্যাঁ, এটা এবার বুঝতে পারছো ওয়্যার সাবজাংটিভ। আর এটা হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ। এটা হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ। এই পুরোটাই হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ। আর যেটা ক্লিপসে এখন আলোচনা করব সেটা হচ্ছে ম্যান্ডেটিভ সাবজাংটিভ। সেটা আমি এখন তোমাদের দেখাবো। হোয়াট ইজ ম্যান্ডেটিভ সাবজাংটিভ, এটা একটু খেয়াল করো। এই পার্টটাতে এসে আমি এই জিনিসটি করার চেষ্টা করব। তাহলে সাবজেক্ট প্লাস এই সাবজাংটিভ ভার্ব, এটা একটু তোমাকে ভালো করে পড়তে হবে। সাবজাংটিভ ভার্ব, এস ভার্ব লিখলাম, আমি শর্টকাটে লিখলাম, দেখো এস ভার্ব। স্ট্রাকচারটা কি? সাবজাংটিভ ভার্ব, তারপরে যেটা হবে দেখো, সাবজাংটিভ ভার্বের পরে যেটা ডট ডট থাকতে পারে, তারপরে যেটা হবে দেখো একটা দ্যাট আসবে। ফরজ, অবশ্যই দ্যাট আসবে, এটা এই দ্যাটটা অবশ্যই আসবে, মনে রাখবা। দ্যাট, দ্যাটের পরে যেটা, এরপরে সাবজেক্ট, আবারও সাবজেক্ট, এরপরে আবার ভার্ব আসবে, আর এই ভার্বটাই হবে হচ্ছে বেইজ। এই ভার্বটাই হবে হচ্ছে বেইজ। আশা করি বুঝতে পেরেছো, এই ভার্বটাই হবে হলো বেইজ। এটাই সাবজাংটিভ হচ্ছে রহস্য, এটাই সাবজাংটিভ মূলত। তাহলে আমরা অনেকগুলো জিনিস জেনে নিলাম, এটাই আসলে সাবজাংটিভ। এখন যদি আমি এটাকে তোমার এই যে এটা, এটা পুরোটাই দেখো, এটা হচ্ছে এই সাবজাংটিভের মূল রহস্য হচ্ছে এটা, এই এখন যেটা পড়াবো সেটা। ঠিক আছে, তাহলে ম্যান্ডেটিভ সাবজাংটিভকে অনেক সময় আমি বলেছি দ্যাট সাবজাংটিভ বলা যায়, এটা অবলিক দিয়ে বলবো দ্যাট সাবজাংটিভও বলা যায়। তাহলে সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ভার্ব, এই ভার্বগুলো তোমার জানতে হবে ভালো করে, যেটা আমরা শিটে পাবো। তারপরে দ্যাট, দ্যাটের পর আবার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। বেস বলতে কোনো এস বাই এস দেওয়া যাবে না, হি গো বলতে হবে। আমরা ছোটবেলায় শিখেছি হি এর পরে গোস না দিলে টিচার বকা দিত, মাইর দিত, কিন্তু এখন তুমি দিলে মাইর খাবা। ঠিক আছে, তার মানে এখানে মূল কথা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সবসময় কি হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে। দ্যাট ইজ সাবজাংটিভ। সো আমরা জেনে নিলাম তিন ধরনের ইংরেজিতে সাবজাংটিভ আছে। এবার আমরা সরাসরি ক্লিপসে চলে যাই আবার, তাহলে আমাদের জন্য সহজ হবে। এবার আসো, এই শব্দগুলো তোমাকে একটু জানতে হবে। সাবজাংটিভের মধ্যে তিনটা জিনিস হতে পারে, সাবজাংটিভ নাউন, সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তিনটা জিনিস হবে, সাবজাংটিভ নাউন, সাবজাংটিভ ভার্ব এবং সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাবজাংটিভ ভার্বগুলো কি কি আছে, এই যে দেখো, এই শব্দগুলো তোমার পড়ে ফেলবা, পরে একটু দেখে এই শব্দগুলো তুমি পড়ে ফেলবা। এই শব্দগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি কি পাবো এখানে দেখো, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, এগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে দ্যাট যুক্ত সাবজাংটিভ, যেটা ম্যান্ডেটিভ। ম্যান্ডেটিভ ছাড়া তো দুইটা সাবজাংটিভ বলেছি, একটা হচ্ছে ওয়্যার যুক্ত যেটা, সেটাও এক ধরনের সাবজাংটিভ, আর একটা বলছি ফর্মুলাইক। আর এখন যেটা আমরা দ্যাট যুক্ত সাবজাংটিভ শিখছি সেটা হচ্ছে ম্যান্ডেটিভ সাবজাংটিভ, সেটা হচ্ছে ম্যান্ডেটিভ সাবজাংটিভ। ঠিক আছে, ম্যান্ডেটিভ সাবজাংটিভ। আচ্ছা, ওকে। আর তোমাদের স্টুডেন্ট অনেক কম, তাহলে তো ক্লাস কন্টিনিউ করাটা মনে হয় ভালো হবে না। তোমাদের এত স্টুডেন্ট কম, অনেকে আগ্রহ নাই এটা শেখার, তাহলে তো এই আমার 1 ঘন্টাই লস নাকি? তোমাদের আগ্রহ না থাকলে তোমার ফ্রেন্ড সার্কেলদেরও বলো না, তাহলে এই পর্যন্তই অফ করে রাখি আর কি, আগামী ক্লাসগুলো থেকে তাহলে অফ রাখি আর কি, কারণ যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, এত আমার নিজের ক্লাসেও তো 50-60 জন এমনি স্টুডেন্ট থাকে। ঠিক আছে, আর যদি ভার্সিটির ক্লাস হয় তাহলে তো এমনিতেই 100 জনের উপরে জায়গা দিতে পারি না, কিন্তু এখানে ফ্রি তো ওই জন্য এটার কোনো মায়া নাই আর কি। আচ্ছা, তাহলে দেখো যেটা একটু পড়ে নেই, তাহলে এই শব্দগুলো একটু পড়ে ফেলবা, সেটা কি কি দেখো, আমি দু একটা শব্দ পড়ছি, আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিক্রি, ঠিক আছে, ডিমান্ড, ইনসিস্ট, এই শব্দগুলো তুমি পরে দেখে নিবা, প্রেফার, এই শব্দগুলো সাবজাংটিভ। সাবজাংটিভের নিয়মটা কি তাহলে সেটা একটু খেয়াল করো, যে নিয়মটা কি। নিয়মটা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ওয়ানটা কিন্তু সাবজাংটিভ নয়, এটা আবার মনে রাখবা, ওয়ান ভার্বটা কিন্তু সাবজাংটিভ ভার্ব নয়, এটা মনে রাখবা। এখন নিয়মে কি আসি আমরা, দেখো এখানে নিয়মে আসি।
নিয়মটা হচ্ছে এই যে দেখো দুইটা সাবজেক্ট, এখানে হচ্ছে এই যে এই ভার্বটা এনি টেন্স হতে পারে, এটাই হচ্ছে সাবজাংটিভ ভার্ব। তোমরা লিখে নিতে পারো এটাই হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এটা হচ্ছে কি সাবজাংটিভ ভার্ব। এটা তোমরা একটু মনে রাখবা, ওই যে যে ভার্বগুলো দেখে আসলাম, এটা এনি টেন্স হতে পারে, এটা যে কোনো টেন্স হতে পারে, তারপরে দ্যাট এর পরে সাবজেক্ট, এই ভার্বটা হয়ে যাবে ভার্বের বেস ফর্ম। মূলত এটাই সাবজাংটিভ। এখানে যে বেস ফর্মটা হবে যে কোনো সাবজেক্টের সাথে, এটাই মূলত আসলে কি সাবজাংটিভ। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব এনি টেন্স দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ইন সিম্পল ফর্ম। এটা আমি যে কোনো টেন্স হতে পারে। যেমন এই ভার্বটা একটা সাবজাংটিভ ভার্ব, তোমাকে আগে পড়ে ফেলতে হবে কোন শব্দগুলো সাবজাংটিভ। যেমন ইনসিস্টেড, এই ভার্বটা সাবজাংটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো ইনসিস্টেড দ্যাট দ্য জুরি, এই যে দেখো জুরি সাবজেক্ট দেয়া আছে এখানে, জুরি এখানে বেস ফর্ম। এখানে কোনো টেন্স ফলো করবে না, কোনো টেন্স হবে না, কোনো টেন্স হবে না আর কি। ঠিক আছে, তাহলে এখানে কোনো টেন্স আসবে না। তাহলে ইনসিস্টেড, তারপরে দ্যাট দ্য জুরি, তারপরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে, বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম, এটাই হচ্ছে সাবজাংটিভ। তোমরা দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিসিএস এ, ব্যাংকে ব্যাংকে অনেক প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে, এটা সবসময় কনফার্ম হয়ে যায় তখন বেস ফর্ম হয়ে যায়। তাহলে দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি রিটার্ন, এটা আমরা জানি কি সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে জানি কি, যদি দ্যাটের আগে পাস্ট টেন্স থাকে তাহলে পরেও পাস্ট টেন্স হয়ে যায়, কিন্তু সেখানেও এই সূত্রটি মানবে না। যখনই তুমি সাবজাংটিভ ভার্ব দেখবা, এটা যে কোনো টেন্সে থাকতে পারে, তারপরে দ্যাটের পরে সাবজেক্টের পরে এই ভার্বটা বেস ফর্ম হয়ে যাবে। একইভাবে দেখো রিকোয়ার্স, এই যে এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব রিকোয়ার্স, কিন্তু ইটস স্টুডেন্ট টেক, এটা বেস ফর্ম। দেখো বেস ফর্ম কেন, কারণ এই রিকোয়ার্স ভার্বটা হচ্ছে সাবজাংটিভ। খেয়াল করে দেখো এই যে সাজেস্ট একটা সাবজাংটিভ ভার্ব, সাজেস্ট একটা সাবজাংটিভ ভার্ব, আর হিজ প্যাশন থার্ড পারসন, কিন্তু হিজ প্যাশন থার্ড পারসন, কিন্তু এখানে স্টপস বলেনি, স্টপ বলেছে, স্টপ টু বলেনি, বেস ফর্ম ব্যবহার করেছে, বেস ফর্ম ব্যবহার করেছে, দ্যাট ইজ সাবজাংটিভ। তাহলে সাবজাংটিভের মূল জিনিসটা হচ্ছে আগে যে কোনো টেন্স থাকতে পারে, দ্যাটের আগে যে সাবজাংটিভ ভার্বগুলো আছে সেখানে যে কোনো টেন্স হতে পারে, যে কোনো টেন্স হতে পারে, কিন্তু দ্যাটের পরের যে সাবজেক্টটা, ওই সাবজেক্টের পরে ভার্বটা কি হয়ে যাবে, একদম মূল ভার্বটা হয়ে যাবে, বেস ফর্মটা হয়ে যাবে। কোনো গ্রামারে কোনো চেঞ্জ হবে না, আই গো, হি গো, দে গো, এমনকি এম ইজ আরও হবে না, কি হবে, বি হয়ে যাবে। আই এম এ টিচার যেটা, ওটা কি হবে জানো, আই বি এ টিচার। আই এম এ টিচার যেটা হয়ে যাবে আই বি এ টিচার। খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আই বি এ টিচার। এমনকি যদি নেগেটিভ হয়, তাহলে নট, শুধু নট গো বলতে হবে, তুমি বলতে পারবে না হি ডাজ নট, উইল নট, ক্যান নট বলতে পারবে না, শুধু কি বেস ফর্ম ব্যবহার করতে পারবা। হ্যাঁ, তবে শুধু একটা পয়েন্ট লিখে রাখো, আমেরিকান ইংলিশে চাইলে ওরা অনেক সময় তোমার ব্রিটিশ ইংলিশে তোমার অনেক সময় তারা শুডটাকেও রাইট মনে করে, এটা মনে রাখবা, শুডেও এখানে ব্যবহার করে, অর্থাৎ সাবজাংটিভে ব্রিটিশরা বেস ফর্মও ব্যবহার করে, শুডও ব্যবহার করে। তা আমরা আগে বেস ফর্মটা অ্যান্সারে দেখবো, যদি থাকে তাহলে বেস ফর্ম দিব, না থাকলে আমরা শুডটা অ্যান্সার করব। সরি, তারপরে দেখো এরপরে আসো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এই যে দেখো এটা যে কোনো টেন্স হতে পারে, এখানে এই ডিক্রিটটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। ঠিক আছে, কিন্তু এরপরে এই যে দেখো বি, এই সেন্টেন্সটা প্যাসিভ হয়ে গেছে, তুমি ও এম ইজ আর বলতে পারবে না, ওয়াজ আর বলতে পারবে না, এম ইজ আরটা কি হয়ে যাবে, বি। ঠিক আছে, দ্য প্রবলেম বি সলভড হয়ে যাবে, দ্য প্রবলেম বি সলভড হয়ে যাবে, এম ইজ আর বলা যাবে না, বি সলভড, বি তারপরে আগের মতোই একই সিস্টেমে যাবে। এরপরে দেখো উই প্রপোজড, উই প্রপোজড এটাও একটা সাবজাংটিভ ভার্ব, দ্যাট হি টেক, দেখছো আমরা জানি হি অন্তত টেক্স হওয়ার কথা, কিন্তু না, কিচ্ছু হবে না, সরাসরি কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে হি যে সাবজেক্টই থাকুক না কেন, আমি এখানে বেস ফর্ম দিব টেক, এমিজার আসলে বি দিব, হ্যাভ আসলে হ্যাভ দিব। ঠিক আছে, হ্যাভ দিব। একইভাবে দেখো আই মুভ দ্যাট, এই মুভটাও সাবজাংটিভ ভার্ব, এরপরে উই অ্যাজন, ঠিক আছে, সেম জিনিস, এখানেও বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এই যে তুমি যে জিনিসটা জানলা, দ্যাট ইজ সাবজাংটিভ। তাহলে সাবজাংটিভকে আমরা তিনটা ক্যাটাগরিতে পাচ্ছি, একটা দ্যাট যুক্ত যেটাকে ম্যান্ডেটিভ সাবজাংটিভ বলা হয় বা দ্যাট সাবজাংটিভ বলা হয়, আর দুটি সাবজাংটিভের কথা এখানে নাই, যেটা আমি তোমাদের এমনিতে শিখালাম। ঠিক আছে, একটা হচ্ছে ফর্মুলাইক সাবজাংটিভ, আর একটা হচ্ছে একটা ফর্মুলাইক বলেছি, আর একটা কি বলেছি, ওয়্যার সাবজাংটিভ, যত জায়গায় উইশের পরিবর্তে তুমি ওয়্যার ব্যবহার করো। আচ্ছা, দেন এতক্ষণ তো আমরা সাবজাংটিভ ভার্ব দেখলাম, এখন আমরা দেখব ওই ভার্বগুলোরই অ্যাডজেক্টিভ রূপ, অথবা নতুন কিছু অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ।
এগুলো হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডভাইস থেকে অ্যাডভাইসড হয়েছে, ঠিক আছে, রিকমেন্ড থেকে রিকমেন্ডেড হয়েছে, আর্জ থেকে আর্জেন্ট হয়েছে, রিকোয়ার্ড থেকে রিকোয়ার্ড হয়েছে, প্রপোজ থেকে প্রপোজড হয়েছে, সাজেস্ট থেকে সাজেস্টেড হয়েছে। এই জন্য ভার্ব জানলে এগুলো এমনি পারবা। তবে কিছু শব্দ আছে তোমাকে জানতে হবে, যেমন ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, তারপরে ইম্পারেটিভ। এই শব্দগুলো তোমার কাছে মনে হবে না যেগুলো সাবজাংটিভ ওয়ার্ড। ঠিক আছে, সাবজাংটিভ। ইংরেজি আসলে কি তোমরা মুড পড়ো না, সমস্যা হচ্ছে তোমাদের বেসিক ক্লাসগুলোতে মুড পড়ানো হয় না। ইংরেজিতে 3টা মুড আছে, ইম্পারেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড, সাবজাংটিভ মুড। তো তোমরা মুড জিনিসটা আমাদের দেশে পড়ানো হয় না, ওই জন্য তোমাদের এই প্রবলেমটা হয়। তো ওখানে 3টা মুড আছে। ইম্পারেটিভ মুড তোমরা জানো, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইন্ডিকেটিভ মুড, সাধারণ হি কামস বলি, ওটি ইন্ডিকেটিভ মুড। আর এখন যেটা আমরা শিখতেছি দ্যাট ইজ সাবজাংটিভ স্পেশাল মুড। ঠিক আছে, স্পেশাল। তাহলে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রেও একই নিয়ম, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ গুলোর ক্ষেত্রেও একই নিয়ম। তবে সাধারণত বেশিরভাগ সময় এটা ইট দিয়ে শুরু হবে, দেখবা এই যে ইট দিয়ে শুরু হয়েছে। তারপরে এটা যে কোনো টেন্স, এখানে কিন্তু আবার বেস ফর্ম হবে না, এটা হবে যে কোনো টেন্স, এটা হবে যে কোনো টেন্স। আর এই যে এখানে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ না, তোমরা খাতায় লিখে নিতে পারো এটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যত সাবজাংটিভ অ্যাডজেক্টিভ হবে তাহলে ওই একই নিয়ম, দ্যাট, দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে এই ভার্বটা হয়ে যাবে বেস। ঠিক আছে, এই ভার্বটা হয়ে যাবে বেস। ঠিক আছে, এই ভার্বটা হয়ে যাবে বেস, এটা কোনো টেন্সের পরিবর্তন হবে না, সরাসরি বেস ফর্ম। এই সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ গুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ গুলো পড়ে ফেলতে হবে। যেমন ইট ইজ নেসেসারি, এই যে দেখো এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, ইট ইজ নেসেসারি, সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ। এই জন্য হি ফাইন্ড হয়েছে, ফাইন্ডস তো বলেনি, ফাউন্ডও বলেনি, হি ফাইন্ড বলেছে। ইট ওয়াজ আর্জেন্ট, এটাও অ্যাডজেক্টিভ, তখন এটা কি হয়ে গেল, হি লিভ। ঠিক আছে, হি লিভ। তার এখন এরপরে যে ইট হ্যাজ বিন প্রপোজড, ঠিক আছে, ইট হ্যাজ বিন প্রপোজড। ঠিক আছে, প্রপোজ, দেখো এটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। উই চেঞ্জ, কোনো টেন্স হবে না, সরাসরি সাবজেক্টের পরে বেস ফর্ম, উই চেঞ্জ। একইভাবে ইম্পর্টেন্ট, দেখো তুমি এই ধরনের সেন্টেন্স কিন্তু ইংরেজিতে পাও না বা লেখো না, কিন্তু পরীক্ষায় আসবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার, ইউ রিমেম্বার, তার মানে এখানেও কোনো টেন্সের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। একইভাবে ইট হ্যাজ বিন সাজেস্টেড, তারপরে হি ফরগেট, এই ফরগেটের বেস ফর্ম হয়ে গেছে, হি এর সাথে ফরগেট, ফরগেটস তো বলিনি, ফরগটও বলিনি, সরাসরি বেস ফর্ম। ইট ওয়াজ রিকমেন্ডেড, একইভাবে দেখো ইট ওয়াজ রিকমেন্ডেড, যদি আমি একটু যাই, ব্যাক যাই, দেখো ইট ওয়াজ রিকমেন্ডেড, এটা একটু খেয়াল করে দেখো, ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট উই ওয়েট, এটাও বেস ফর্ম। তাহলে সাবজাংটিভের ক্ষেত্রে সাবজাংটিভ ভার্ব হতে পারে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তবে আনফরচুনেটলি তোমার ক্লিপসে সাবজাংটিভ নাউন সম্পর্কে আলোচনা করেনি, সাবজাংটিভ নাউন সম্পর্কে আলোচনা করেনি, যেটা ব্যারনস্টোফেলে আছে, যেটা ব্যারনস্টোফেলে আছে। তবে সাবজাংটিভ নাউনের আমি কতগুলো উদাহরণ একটু ব্যবহার করছি, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সহজ হবে সাবজাংটিভ নাউন আমি বুঝবো কিভাবে আর কি। হ্যাঁ, তাহলে সাবজাংটিভ নাউন যেটা হবে সেটা হচ্ছে, যেটা সাবজাংটিভ নাউন হতে পারে, এগুলো কিন্তু ক্লিপস্টোফেলে নাই বলেছি আমি, দেখো এটাও আমি বড় করে দিচ্ছি একটু কষ্ট করে, সাবজাংটিভ নাউন হতে পারে। হ্যাঁ, ওই ওয়ার্ডগুলো তোমার জানতে হবে একটু। সাবজাংটিভ নাউন, সাবজেক্টিভ নাউনগুলো তোমাকে আলাদা পড়তে হবে না, হয়তো তুমি অনেকে মনে করতে পারো যে সাবজেক্টিভ নাউনগুলোকে আবার পড়তে হবে। ঠিক আছে, সাবজেক্টিভ নাউনগুলোকে পড়তে হবে, তাহলে সাবজেক্টিভ না, সাবজেক্টিভ নাউনগুলো তোমার পড়তে হবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সাবজেক্টিভ নাউনগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে না। ওই যে ইম্পর্টেন্ট শিখলা, তাহলে ইম্পর্টেন্টের নাউন কি ইম্পর্টেন্স, নেসেসারি নাউন কি নেসেসিটি, আর তোমার যেটা কি বলি, তোমার যে আমরা সাবজেক্টিভে যে শব্দগুলো পড়ে এসেছি, ইম্পর্টেন্টটা ইম্পর্টেন্স হতে পারে, প্রপোজটা প্রপোজাল হতে পারে। ঠিক আছে, ওই যে সাবজেক্টিভ নাউনগুলো শিখলাম, সেগুলো আমি একটা সাজেস্টটা সাজেশন হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো দ্য সাজেশন দ্যাট হি গিভ মি, দ্য সাজেশন দ্যাট হি গিভ মি বলতে হবে,
is very important. দেখো he give me, the suggestion that he give me is important. The suggestion that he give me is important. তুমি দেখতে পাচ্ছ, এটা আমি একটু ছোট করে দিই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো the suggestion that he give me is important. এখানে দুইটা জিনিস তোমারকে একটু শেখার আছে, সেটা হচ্ছে দেখো এই সাজেশনটা হচ্ছে সাবজাংটিভ, তোমার এই সাজেশনটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এই যে সাজেশনটা, দা সাজেশনটা একটা সাবজাংটিভ ওয়ার্ড, নাউন। তাহলে দ্যাট এর পরে কি হবে, এই যে যেটা দ্যাট হি গিভ মি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এই প্রভাবটা এখানে পড়েছে, দেখো হি গিভ হয়ে গেছে। তাহলে এখানে একটা কথা মনে রাখবা, সাবজাংটিভের প্রভাবটা পড়বে সবসময় সাবঅর্ডিনেট ক্লজে। বেস ফর্মটা কোথায় হবে? সাবঅর্ডিনেট ক্লজে। তাহলে এটা সবসময় হবে সাবঅর্ডিনেট ক্লজে গিয়ে। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। দ্য সাজেশন ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য সাজেশন ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দ্য সাজেশন দ্যাট হি গিভ মি, দ্য সাজেশন দ্যাট হি গিভ মি, এই যে হি গিভ মি, আমি গেভ বলা যাবে না, গিভস বলা যাবে না, দ্যাট ইজ বেস ফর্ম, এটা হচ্ছে সাবজাংটিভ নাউন। ঠিক আছে, তাহলে সাবজাংটিভ নাউন তোমাদের আরো বিস্তারিত আছে, আমরা ব্যারন্স যখন পড়বো আরো বিস্তারিত পড়বো আর কি, একই জিনিস ওখানে আমরা আরো বিস্তারিত পড়তে পারবো। আচ্ছা, তাহলে এখানে নাই, এবার আমরা কয়েকটা এক্সারসাইজে যাই, তাহলে দেখো বুঝতে পারবা। দ্য টিচার ডিমান্ডেড, এই যে ডিমান্ড হচ্ছে সাবজাংটিভ ভার্ব। দ্য স্টুডেন্ট লেফট হবে না, লিভ হয়ে যাবে, যে পাস্ট টেন্স হবে না, লিভ হবে। কল্ড হবে না, হি কল হয়ে যাবে। এখানে যা আছে তাই থাকবে, উইথ ডিলে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দ্য কমিটি সাসপেন্ডস হবে না, এখানে এই সাসপেন্সটা ভুল, এই যে এসটা বাদ দিতে হবে, এখানে যে এসটা আছে এটা বাদ দিতে হবে, এখানে যে এসটা আছে এটা এসটা বাদ দিতে হবে, তার মানে বেস ফর্ম হয়ে যাবে। মূল কথা হচ্ছে একদমই মৌলিক ফর্মটা হয়ে যাবে, বেস ফর্ম হবে। ঠিক আছে, বেস ফর্ম হবে। তাহলে বুঝতেই পারছো, এগুলো তুমি পরে প্র্যাকটিস করে নিতে পারবে। দ্য কিং ডিক্রিড দ্যাট দ্য নিউ লস টুক ইফেক্ট হবে না, এই যে এটা হয়ে যাবে টেক, টেক ইফেক্ট, এটা হয়ে যাবে টেক, এটা হয়ে যাবে টেক, টুক হবে না। আর এটা আমি বলেছি ব্রিটিশ ইংলিশ অনুযায়ী রাইট, আই প্রপোজ দ্যাট ইউ শুড স্টপ, কিন্তু আমেরিকানরা এটা এটা ব্যবহার করে না, শুডটা এখানে ভুল। তাহলে আই প্রপোজ দ্যাট ইউ স্টপ, ইউ স্টপ, কিন্তু ব্রিটিশ ইংলিশে এটাও রাইট, ব্রিটিশ ইংলিশে এই ইংরেজিটা রাইট, এই ইংরেজিটা রাইট, এটা বুঝতে হবে। আই অ্যাডভাইজ ইউ, ইউ টেক, এই দেখো টেকটা বেস ফর্মে আছে, তাহলে এটা ঠিক আছে, অ্যাডভাইজ ইউ টেক। তাহলে আই অ্যাডভাইজ দ্যাট, এখানে দ্যাটটা উজ্জ্বল আছে, দ্যাটটা এখানে উজ্জ্বল আছে, এটা মাথায় রাখবা। আর এটা আরেকটা ফর্ম আছে, আই অ্যাডভাইজ ইউ টু টেক যদি বলো, তাহলে সেটা আর কি হবে না, সাবজাংটিভ হবে না। যখন এটাকে যদি দুইটা ক্লজ করো তাহলে সেটা সাবজাংটিভ হবে, যদি একটা ক্লজ করো তাহলে সেটা কি হবে না, সাবজাংটিভ হবে না। একইভাবে যে প্রেফার্স, দেখো সাবজাংটিভ ভার্ব হি অ্যাটেন্ডস, অ্যাটেন্ড বলা যাবে না, কি বলতে হবে, অ্যাটেন্ড, অ্যাটেন্ডস বলা যাবে না, অ্যাটেন্ড বলতে হবে। দ্য ফ্যাকাল্টি স্টিপুলেটেড, এই যে বি, দেখো বি, বি অ্যাবলিস্ট। তারপর আর্জ, দেখো আর্জ, আর্জ। তারপরে এখানে কি হয়ে যাবে, ফাউন্ড, এই ফাউন্ডটা কি হবে, ফাইন, বেস ফর্ম হয়ে যাবে, এই ফাউন্ডটা বেস ফর্ম হয়ে যাবে, দেখো ফাইন্ড হয়ে যাবে, এটা মূল জিনিসটা আর কি, এটা চেঞ্জ করে দিতে হবে, এটা ফাইন্ড হয়ে যাবে তখন আর। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আসো সাবজেক্টিভ নিয়ে, এই হচ্ছে টোটাল একটা শর্ট সামারি। পরীক্ষায় কিভাবে আসে, আমরা পিন পয়েন্টিং এররে গেলে, পিন পয়েন্টিং এররে যখন যাব তখন আমরা এটা বুঝতে পারবো। দেন এরপরে আসে হচ্ছে ইনক্লুসিভস, মানে হচ্ছে তুমি পেয়ার কনজাংশন যেগুলো ইতিমধ্যে জানো, একটার সাথে আরেকটার কানেকশন আছে, যেমন নট অনলি থাকলে আমরা অটোমেটিক্যালি বাট অলসো নিয়ে আসি, বোথ থাকলে আমরা অ্যান্ড নিয়ে আসি, দেন অ্যাজ ওয়েল অ্যাজ মিন ইন এডিশন টু। লাইক এন্টাইটিস মাস্ট বি ইউজ টুগেদার, যেমন এই যে দেখো এটা হচ্ছে পেয়ার, জোড়া, নট অনলি থাকলে বাট অলসো, আর নট অনলির পরে যেটা থাকবে, নট অনলির পরে যা থাকবে বাট অলসোর পরেও কি হবে, তাই হবে, সেম, এই দুইটা জায়গায় কিন্তু সেম হবে। এখানে যদি তুমি নাউন দাও এখানেও নাউন দিবা, এখানে যদি অ্যাজেটিভ দাও এখানেও অ্যাজেটিভ দিবা, এখানে যদি ভার্ব দাও এখানেও ভার্ব দিবা, ঠিক আছে, এখানেও ভার্ব দিবা, এখানেও কি দিব, ভার্ব দিব আর কি। এরপরে দেখো, আশা করি বুঝতে পেরেছি। এবারে যে নট অনলি, দেখো নট অনলির ক্ষেত্রে যে সাবজেক্ট প্লাস ভার্ব নট অনলি, এই যে নট অনলির পরে যা থাকে দেখো বাট অলসোর পরেও তাই থাকে, তাহলে নাউন নাউন, অ্যাজেটিভ অ্যাজেটিভ, ভার্ব অ্যাডভার্ব অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি নট অনলির পরে ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও ভার্ব থাকবে, এই যে দেখো
নট অনলির পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। নট অনলি পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও ভার্ব হয়ে যাবে। তা আমরা বুঝবো কিভাবে, দেখো এই যে নট অনলি, ঠিক আছে, নট অনলি দেখো এরপরে অ্যাজিটিভ আছে ট্যালেন্টেড, তাহলে এটা অ্যাজিটিভ, এটা অ্যাজিটিভ, এটাও অ্যাজিটিভ, দেখো বাট অলসো হ্যান্ডসাম। তাহলে নট অনলি ক্ষেত্রে পেয়ার, পেয়ার মানে জোড়া এবং সমজাতীয় জিনিস থাকতে হবে। তাহলে হি প্লেস, এই যে দেখো নট অনলি, নট অনলির পরে দ্য গিটার আছে নাউন, পরে বাট অলসো দ্য ভায়োলিন, এটাও নাউন। তাহলে নট অনলি পরে নাউন, বাট অলসোর পরেও কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। হি রাইটস নট অনলি কারেক্টলি, তাহলে দেখো এখানে কারেক্টলি মানে অ্যাডভার্ব, এটা তাহলে নট অনলির পরে অ্যাডভার্ব, তাহলে বাট অলসোর পরেও অ্যাডভার্ব, যদিও আসলে এই কারেক্টলিটা মডিফাই করতেছে কাকে, রাইটস, যদিও এটা ভার্বকে মডিফাই করছে। তাহলে এটা পেয়ারটা মনে রাখবা, সমজাতীয় জিনিসগুলো এখানে ব্যবহার করতে হবে। এরপরে খেয়াল করো, এরপরে দেখো মারিয়া এক্সেলস নট অনলি ইন ম্যাথমেটিক্স বাট অলসো ইন সায়েন্স, প্রিপোজিশনাল ফ্রেজ, দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ম্যাথমেটিক্স, এরপরে এটা হয়ে যাবে দেখো এখানে ইন সায়েন্স, দেখে বাট অলসোর আগেও যা পরেও তাই সেম সম। নট অনলি প্লেস, দেখো এই যে প্লে একটা ভার্ব, তারপরে বাট অলসোর পরে কম্পোজ আর একটা ভার্ব, তাহলে সবসময় সমজাতীয় জিনিস হবে, এটা মনে রাখবে। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখো, যখন সমজাতীয় যখন না হবে তখন সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যেমন হি ইজ নট অনলি ফেমাস বাট অলসো, হি ইজ নট অনলি ফেমাস ইন ইটালি বাট অলসো ইন সুইজারল্যান্ড, এখানে বাট অলসো পরে আছে ইন প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে কিন্তু নট অনলি পরে প্রিপোজিশনাল ফ্রেজ না, এটা অ্যাজিটিভ আছে, সো সেন্টেন্সটা ভুল। তাহলে সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লিখতে হবে, নট ফেমাসটা আগে নিয়ে যাওয়া, হি ইজ ফেমাস, হি ইজ ফেমাস নট অনলি ইন ইটালি বাট অলসো ইন সুইজারল্যান্ড, অর্থাৎ এখানে নট অনলির পরে যেহেতু ইটালি ব্যবহার করেছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে বাট অলসোর পরে ইন সুইজারল্যান্ডও ব্যবহার করতে পারবে। তাহলে সবসময় ব্যালেন্স তৈরি করবে, সমজাতীয় জিনিসকে যুক্ত করবে এবং সবসময় কি বলেছি বলতো, ব্যালেন্স তৈরি করবে। তো আশা করি এটা নিয়ে আর কখনো তোমার প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা এবার আসো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, একই জিনিস, অ্যাজ ওয়েলটা আসলে নট অনলি বাট অলসোর মতোই অ্যাজ ওয়েলটা, অ্যাজ ওয়েল অ্যাজটা এখানেও দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যেটা থাকে পেয়ার, এই যে দেখো সেম জিনিসটা এখানে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যা থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরেও তাই থাকবে, এটা তাই থাকবে। অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এর আরেকটা বিকল্প স্ট্রাকচার আছে, ভার্ব আবার অ্যাজ ওয়েল অ্যাজ আবার ভার্ব, এটাও আছে ইংরেজিতে, ঠিক আছে, এটাও আছে। তাহলে আমরা একটু দেখে নিই, যেমন ট্যালেন্টেড যখন বলবো তখন অ্যাজ ওয়েল এজ এর পরে কি ব্যবহার করব, হ্যান্ডসাম। যখন প্লেস দ্য গিটার ব্যবহার করব নাউন, তখন অ্যাজ ওয়েল এজ দ্য ভায়োলিন। তাহলে অ্যাজ ওয়েল এজ এর আগে অ্যাজিটিভ পরে অ্যাজিটিভ, আগে নাউন পরে নাউন, অ্যাজ ওয়েল এজ এর আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব, দেখো এই যে কারেক্টলি নিটলি, আর এই কারেক্টলি মডিফাই করছে কে, এই যে কাকে মডিফাই করছে, রাইটস কে মডিফাই করছে, কাকে মডিফাই করছে, রাইটস কে। একইভাবে অ্যাজ ওয়েল এজ এর আগে প্রিপোজিশনাল ফ্রেজ, এই যেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, পরে এটাও কি হয়ে যাবে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটাও কি হবে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। প্লে দ্য পিয়ানো অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজেস, তাহলে এটা একটা ভার্ব, দেখো ঠিক আছে, এটা একটা ভার্ব, এটাও একটা ভার্ব। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাজ ওয়েল এজ এর আগে যেটা থাকবে সেম কথা, পরেও এটা, এখানে যেহেতু আছে পলো অ্যান্ড প্লেস দ্য পিয়ানো অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজেস দ্য মিউজিক, তাহলে এই যে প্লে এর সাথে, প্লে এর সাথে কম্পোজের সম্পর্ক, এখানে পিয়ানোর সাথে মিউজিকের না, অ্যাজ ওয়েল এজ আসলে দুইটা ভার্বকে যুক্ত করেছে। আর যখন এরকম থাকবে তখন আসলে এটা অনুযায়ী ভার্ব হবে, মনে রাখবা এই যে টিচার যখন অ্যাজ ওয়েল এজ এরকম দেয়া থাকবে তখন এটা হচ্ছে আসল সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে আসল সাবজেক্ট যেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি। এখানে মাই কাজিনস অনুযায়ী হ্যাভ হবে, এই মাই কাজিনস তোমার প্লুরাল, এই জন্য এখানে কাজিনস প্লুরাল, এই জন্য হ্যাভ হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি। তারপরে হচ্ছে বোথ এন্ড, তাহলে বোথের সাথে সবসময় এন্ড হবে, তবে থার্ড অপশনে গিয়ে কিন্তু এন্ডের জায়গায় এটা একটু, আর এটা একটু থার্ড 3 নাম্বার যেটা হতে পারে সেটা একটু তোমাদের জিনিসটা শিখাই আমি, যে যদি এরকম হতে পারে, দেখো বোথ ডট ডট এন্ড, এটা আবার ইয়েতে পাবা, ওই ব্যারন্সে পাবা, ঠিক আছে, বোথ ডট ডট এন্ড। হ্যাঁ এরপরে যদি তৃতীয় কোনো কিছু থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল
অ্যাজ। একটা ব্যতিক্রম জিনিস শিখালাম, সাধারণত বোথের সাথে সবসময় এন্ড হবে, কখনোই বোথের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না। তাহলে বোথের সাথে সবসময় এন্ড হবে, এটা এখানে কোনো অপশন নেই, ঠিক আছে। তাহলে বোথের ক্ষেত্রে সবসময় কি হয়ে যাবে দেখো, বোথ আর এন্ড। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির যদি তিনটি বৈশিষ্ট্য থাকে, তাহলে তৃতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারো। যেমন হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ পলিটিশিয়ান। তাহলে ওই যে তিনটা বললাম যখন, তখন শেষে গিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ হবে। এটা আমরা কিন্তু যখন ক্লিপসের পিন পয়েন্টিং এরর করতে যাব, তখন কিন্তু এটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো আর কি, তখন কিন্তু বিস্তারিত দেখবো। তাহলে বোথের সাথে মূলত এন্ড, কিন্তু থার্ড যদি কোনো কিছু হয় বৈশিষ্ট্যটা, ঠিক আছে, একজন মানুষ মেধাবী, তারপরে সৎ, ডেডিকেটেড, এরকম যদি তিনটা হয়, তাহলে সেটা পরবর্তীতে গিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন বোথ, দেখো বোথের সাথে সবসময় এন্ড হবে, এই যে বোথ এন্ড, বোথ এন্ড, বোথ এন্ড, বোথ এন্ড, এটা মাথায় রাখতে হবে, এই যে বোথ এন্ড। কিন্তু ট্যালেন্টেড অ্যাজিটিভ, এখানেও অ্যাজিটিভ, অর্থাৎ বোথের এই বোথ আর এন্ডের মাঝখানে এখানে অ্যাজিটিভ বলে এখানে অ্যাজিটিভ হবে। গিটার নাউন, ভায়োলিন নাউন, কারেক্টলি নাও অ্যাডভার্ব, নিটলি অ্যাডভার্ব। তাহলে কিন্তু বোথের সাথে সবসময় কি হবে, এন্ড। বোথের সাথে সবসময় কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। তাহলে আশা করি বুঝবা, এই যে বোথ ইন ম্যাথমেটিক্স, ইন সায়েন্স, এটাও আশা করি বুঝতে পেরেছো। এটা ইন ম্যাথমেটিক্স, দেন এন্ড ইন সায়েন্স। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। যাই হোক, এখন তুমি এখানে বুঝবা কিভাবে, এই যে দেখো বার্ড অলসো দেয়া আছে, পরীক্ষার হলে বার্ড অলসো দেয়া আছে, তাহলে এখানে অটোমেটিক্যালি তুমি এখানে কি ব্যবহার করবা, দেখো নট অনলি স্প্যানিশ বাট অলসো ফ্রেঞ্চ, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বুঝতে পেরেছো। আবার এখানে কি হবে, বট দ্য ইয়েলো সোয়েটার, তাহলে দুইটা জিনিসকে যুক্ত করেছে, তাহলে আমরা জানি সেটা অ্যাজ ওয়েল অ্যাজ, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ, দুইটা নাউনকে যুক্ত করেছে, সেটা কি হয়ে যাবে তাহলে, অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে এন্ড আছে, দেখো এন্ড আছে, তাহলে আমরা জানি এখানে বোথ হয়ে যাবে। এই যে দেখো এক্সারসাইজ, এখানে বোথ হবে, বোথ ইন দ্য কান্ট্রি অ্যান্ড ইন দ্য সিটি, বোথ ইন দ্য কান্ট্রি অ্যান্ড ইন দ্য সিটি। ওকে, তাহলে বাকিগুলো তোমরা এক্সারসাইজ করে নিও। আর নো এর ক্ষেত্রে এটার প্যাটার্নগুলো এখানে একটু লিখতে হবে। এই যে এই নো এর অনেকগুলো স্ট্রাকচার আছে, আমি একটু তোমাদের হাতে কলমে লিখে দেই, তোমাদের সুবিধা হবে এটা। হাতে কলমে লিখে দেই, নো এর পরে কি কি হতে পারে। যেমন আই নো, প্রথমে যেটা হতে পারে দেখো, আই নো, আই নো হিম হতে পারে, একটা নাউন বা প্রোনাউন হতে পারে, বা আই নো দ্য ম্যান হতে পারে, আই নো দ্য ম্যান হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এটার পরে একটা নাউন ফ্রেজ বসতে পারে, এটার পরে একটা নাউন ফ্রেজ বসতে পারে। দেখো আশা করি এবার দেখতে পাচ্ছ, হ্যাঁ। তাহলে পূর্ণাঙ্গ এর পরের আমরা যদি যাই, দেখো আচ্ছা, এরপরে যদি বলি দেখো আই নো, তাহলে আই নো দ্যাট, আমি দ্যাট ব্যবহার করতে, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট যুক্ত ক্লজও বসতে পারে, তাহলে দ্যাট যুক্ত ক্লজও এখানে বসতে পারে, দেখো দ্যাট যুক্ত ক্লজও এটা বসতে পারে এখানে, এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আবার কি হতে পারে, আই নো, আই নো হাউ টু, ঠিক আছে। দেখো ডাব্লিউএস কোশ্চেন প্লাস টু প্লাস ভার্ব, আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম। তাহলে টু প্লাস ভার্বও বসতে পারে, এটাই সাধারণত পরীক্ষায় আসে, এই টু প্লাস ভার্বটাই সাধারণত কি আসে, পরীক্ষায় আসে, এগুলোই সাধারণত পরীক্ষায় আসে, ঠিক আছে। এগুলোই সাধারণত কি আসে, দেখো এখানে পরীক্ষায় আসে। এছাড়া আরো যেটা আছে ডাব্লিউএস কোশ্চেন হতে পারে, যেমন আমি জানি তুমি কোথায় থাকো, আই নো হোয়ার ইউ লিভ, আই নো হোয়ার ইউ লিভ। খেয়াল করে দেখো, ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে, এটাকে আবার এমবেডেড ক্লজ বলা হয়। সামনে এর আগেও কিন্তু আমি পড়াইছি, ঠিক আছে, এটাকে এমবেডেড ক্লজ বলা হয়। মূলত এই চারটাই মৌলিক জিনিসটা, মৌলিক ফর্মটা হতে পারে, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ হতে পারে, নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন বা নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে একটা, ডাব্লিউএস কোশ্চেন প্লাস টু প্লাস ভার্ব হতে পারে, আবার নো এর পরে ডাব্লিউএস কোশ্চেন তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে। এটা প্রশ্নবোধক হবে না, এটা ফুল স্টপ হয়ে যাবে, এটাকে এমবেডেড বলা হয়, এই জন্য এটাকে ফুল স্টপ হয়ে যাবে। তাহলে এটা জিনিসটা দেখলে, এটাই এখানে কিভাবে বলেছি, যে দেখো নাও নো এর পরে হাউ প্লাস ইনফিনিটিভ,
নো এর পরে হাউ প্লাস ইনফিনিটিভ, আবার নো এর পরে কি বলেছি যে দেখো একটা নাউন বসতে পারে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, একটা সেন্টেন্স বসতে পারে, যেটা আমি তোমাদের এতক্ষণ এক্সাম্পল দিয়ে দেখালাম। এটা কেমন, এই যে দেখো আই নো বিল নোস হাউ টু প্লে, বিল নোস হাউ টু প্লে, এই যে দেখো নো এর পরে হাউ টু প্লে। তাহলে সরাসরি নো টু ডু বলা যাবে না, নো টু প্লে বলা যাবে না, নো টু প্রিপেয়ার বলা যাবে না, হাউ টু প্রিপেয়ার, নো টু প্রিপেয়ার বলা যাবে না, হাউ টু প্রিপেয়ার হবে। একইভাবে দেখো যেটা হবে যে হাউ টু গেট, এই যে দেখো হাউ টু গেট, কিন্তু নো দ্য অ্যান্সার হবে, এই যে এটা নাউন ফ্রেজ, এই যে দেখো এটা হচ্ছে নাউন ফ্রেজ, নো দ্য অ্যান্সার, নো দ্য অ্যান্সার হবে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ প্যারালিজমও বলতে পারো, এটা প্যারালিজম সামনে আলোচনা আছে যেন আমি বলিনি। আচ্ছা নো, নো এর পরে তুমি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারো, যেমন অ্যাবাউট, ঠিক আছে, এটা কিন্তু তুমি প্রিপোজিশনাল ফ্রেজে ব্যবহার করতে পারো, এই যে প্রিপোজিশন সহ এই অংশটুকু ব্যবহার করতে পারো। একইভাবে নো এর পরে দ্যাট যুক্ত একটা ক্লজও হতে পারে, কিন্তু মূলত ওই হাউ টুটাই পরীক্ষা বেশি আসে, হাউ টু ডুটাই কি আসে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা বুঝবো কিভাবে, সেন্টেন্সটার গঠন দেখে আমাকে এটা বুঝতে হবে। যেমন এই যে এখানে দেখো দ্য ফোর্থ গ্রেডার্স নো, যেহেতু এখানে আছে টু প্লাস ভার্ব, তাহলে এই যে নো হাউ হয়ে যাবে, নো হাউ হয়ে যাবে, শুধু নো বলা যাবে না, তাহলে কি ব্যবহার করব, নো হাউ, ঠিক আছে, নো হাউ ব্যবহার করব। এরপরে এখানে হাউ টু, তাহলে নো হাউ, হাউ টুটা তো আছে এখানে। আর কিভাবে হাউ টু স্কি, যে দেখো হাউ মেনি পিপল হিয়ার নো টু স্কি, এটা করতে জানে, কে জানে কতজন মানুষ এটা করতে পারে আর কি, স্কিম বা স্কিং, এটা ওই যে আমরা আছি না স্কেট আছে, স্কিং বরফের উপরে যেটা করি স্কিং। তারপরে ওই দেখো উই নো দ্যাট, এখানে শুধু নো হবে, এখানে হাও হবে না, উই নো দ্যাট এখানে শুধু নো হয়ে যাবে, এখানে শুধু নো হয়ে যাবে। একইভাবে স্টুডেন্ট নো দ্য ফর্মুলা, এখানেও শুধু নো হয়ে যাবে, এখানেও শুধু নো হয়ে যাবে, কিন্তু এখানে হয়ে যাবে ডাজ নট নো হাউ টু, ডাজ নট নো হাউ টু, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা স্টুডেন্ট বাড়ুক, তাহলে ওই সব ক্লাস নিব, কিন্তু এই স্টুডেন্ট না, মিনিমাম তো 100 ক্লাস করতে হবে, না হলে 50-এর উপরে দিতে হবে, তাহলে সব ক্লাস নিব, না হলে কোনোটাই হবে না। আচ্ছা তারপরে ছোট ছোট ভিডিও আপলোড দিয়ে দিব আমি এমনিতে, এইভাবে লাইভ ক্লাস নিলে অনেক টাইম, অনেক ধৈর্যের বিষয়, অনেক ই থাকে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এবার ক্লজ অফ কনসেশন, এই সবগুলোই হচ্ছে যেটা কন্ট্রাস্ট বলি, ক্লজ অফ কনসেশন মানে শর্টকাটে বললে আমরা ক্লজ অফ কন্ট্রাস্ট বলবো, অলদো, ইভেন দো, ডেসপাইট অর ইনস্পাইট অফ, কিন্তু পার্থক্য আছে, ডেসপাইট এবং ইনস্পাইট অফ এর পরে বসবে সবসময় নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। এখানে মনে রাখবা ডেসপাইটের সাথে অফ দিলে ভুল হবে, ইনস্পাইটের সাথে অফ না দিলে ভুল হবে। আবারও বলছি দেখো, ডেসপাইটের সাথে অফ দিলে ভুল হবে, ইনস্পাইটের সাথে অফ না দিলে ভুল হবে, এই ভুলটাও কিন্তু হবে, কেউ যদি লিখে ফেলে ডেসপাইট অফ তাহলে তারটা ভুল। আর ডেসপাইট অফ ওই বলি আমরা, ইনস্পাইট অফও বলি, এটার পরে অবশ্যই কি হয়ে যাবে, না বেয়ার ইনফিনিট হয় না নো এর পরে। তাহলে দেখো ডেসপাইট ইনস্পাইট অফ এরপরে সবসময় কি হয়ে যাবে, নাউন ফ্রেজ হয়ে যাবে, সবসময় কি হবে, নাউন ফ্রেজ হবে। কিন্তু অলদো দো এর পরে কি হবে, এই যে ডেসপাইট, একটু উদাহরণ দেখো, ডেসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট, এটা একটা ফ্রেজ, এই যে দেখো এটা কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। ইনস্পাইট অফ হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, ঠিক আছে, এটাও একটা ফ্রেজ। তাহলে এটা গেল। আর যদি সেম কথা ডেসপাইট, দেখো ডেসপাইট হার ব্যাড গ্রেডস, ঠিক আছে, ব্যাড গ্রেডস, সেম জিনিসটা ইনস্পাইট অফ হার ব্যাড গ্রেডস, এই যে দেখো ইনস্পাইট অফ হার ব্যাড গ্রেডস, দেখো নাউন বা নাউন ফ্রেজ হয়ে যাবে, নাউন বা নাউন ফ্রেজ হয়ে যাবে। এইখানে এরপরে দেখো হচ্ছে এরপরে আবার অলদো বা দো পাচ্ছি, যেটা সেটা পাচ্ছি কি দেখো, অলদো বা দো, ইভেন দো, তখন সেন্টেন্স ব্যবহার করতে হবে, অলদো, ইভেন দো, দো, এগুলোর পরে সবসময় একটা ক্লজ বা সেন্টেন্স ব্যবহার করতে হবে। এই দেখো অলদো দো, ইভেন দো, দো এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট মানে এক্সটেনশন আর কি, ঠিক আছে, অলদো, কিন্তু দুটি ক্লজ লাগবে, সেন্টেন্স ছাড়া হবে না। দেখবা যে তোমাদের পিন পয়েন্টিং এররে এই কাজটা করবে, অলদো দিবে ফ্রেজের আগে, তখন বুঝে নেবে এটা ভুল, আবার ইনস্পাইট অফ দিবে ক্লজের আগে, যে দেখে নিবে সেটাও ভুল। যেমন অলদোর পরে এখানে দেখো পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে,
অলদোর পরে পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে। একইভাবে ইভেন দোর পরেও দেখো এটা কি আছে, পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে। এই যে ইভেন দোর পরেও তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে এটা। তারপরে দেখো এটা ইনস্পাইট অফ দ্য ব্যাড ওয়েদার, ঠিক আছে, ইনস্পাইট অফ এর পরে এই যে দেখো দ্য ব্যাড ওয়েদার, এটা ফ্রেজ, এটা ফ্রেজ। কিন্তু ইভেন দোর পরে দেখো এটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, সেন্টেন্স, এটা সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে। একইভাবে অলদো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, অলদোর পরে সেন্টেন্স, এই যে দেখো এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, অলদোর পরে একটা সেন্টেন্স। কিন্তু ডেসপাইট এর পরে দেখো ফ্রেজ, এই যে নাউন ফ্রেজ দেখো, ডেসপাইট এর পরে এটা নাউন ফ্রেজ। তাহলে দো এটা একইভাবে একই জিনিস, অলদো দো, তাহলে সবসময় কি হয়ে যাবে, সেন্টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে, ক্লজ ব্যবহার করবা। যেমন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে ওই রূপান্তর করতে বলেছে, তোমরা নিজেরা এটা একটু ট্রাই করবা, এই প্র্যাকটিসটা ঘরে বসে করে ফেলবা। এখানে যে প্র্যাকটিসটা দিয়েছে সেটা ঘরে বসে করবা। দেন প্রবলেম ভার্ব নিয়ে একটু আমি কথা বলবো, এরপরে আজকে এই পর্যন্তই রাখবো আর কি। ঠিক আছে, এই পর্যন্তই রাখবো। আগামী দিনের পরে যদি দেখি স্টুডেন্ট না পারলো, তারপরে অফ করে দিব বা অন্য কিছু চিন্তা করব। আচ্ছা, এবার প্রবলেম ভার্ব আমরা বুঝবো কিভাবে, দেখো প্রবলেম ভার্ব প্রবলেম ভার্ব যেটা, সেটা বুঝবো কিভাবে দেখো, যেটা প্রবলেম ভার্বগুলোর মধ্যে প্রধান যেটা আসে সেটা হচ্ছে লাই। হ্যাঁ, লাই ভার্বটা আসে। আমি আগে একটু বড় করে নিচ্ছি দেখো। প্রবলেম ভার্বগুলোর মধ্যে যেটা আসে লাই, লে, এলে আইন, লেইন। আর আরেকটা কথা মনে রাখবা, লাই তখন সেটা হয়ে যাবে লাইট, মিথ্যে বলা, LIED, লাইট মানে মিথ্যে বলা। কিন্তু লে যখন প্রেজেন্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, তখন এটা হয়ে যাবে LAID, লেট, এটা হয়ে যাবে LAID, লেট, LAID, লেট। এখন তুমি এই তিনটা প্রবলেম ভার্বস বুঝবা কিভাবে, ঠিক আছে, আমি একটু দেখাই। দেখো এই তিনটা ভার্বকে নিয়ে তুমি বুঝবা কিভাবে, এখানে কথা আছে, তোমরা একটু বুঝে নিবা। সেটা হচ্ছে লাই মানে শয়ন করা। এই যে প্রথম যে লাই, এটার অর্থ তোমরা খাতায় যারা পড়ছো এখানে লিখতে পারো, এটার অর্থ হচ্ছে শয়ন করা। এই লাই, লে, লেইন, এটার অর্থ হচ্ছে শয়ন করা, ঠিক আছে। এবং এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে কি, এরপরে কি বসবে জানো, এরপরে বসবে এই যেটাই ইনট্রানজিটিভ ভার্ব সেটার পরে কি বসবে জানো, একটা প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব। প্রিপোজিশন প্লাস নাউন অথবা কি হবে, অ্যাডভার্ব হবে। দেখো এটা একটা কথা মনে রাখবে সবসময়, যে ইনট্রানজিটিভ ভার্ব মানে তারপরে হয় প্রিপোজিশন প্লাস নাউন থাকবে, নাহলে অ্যাডভার্ব থাকবে, না হলে সে ইনট্রানজিটিভ হবে না। তাহলে প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে কি লাই, লে, লেইন, এটার মানে অর্থ হচ্ছে শয়ন করা। তাহলে এরপরে কি থাকবে, একটা প্রিপোজিশন থাকবে, নাউন থাকবে বা অ্যাডভার্ব থাকবে। যেমন হি লাইস অন দ্য বেড, সে বিছানায় শুয়ে আছে, হি লাইস অন দ্য বেড, এই যে অন দ্য বেড দেখো প্রিপোজিশন প্লাস নাউন। আর এটার একটাই মিনিং, এটার একটাই মিনিং, এটার অর্থ হচ্ছে মিথ্যে বলা, স্যার ডোন্ট টেল এ লাই, একটাই মিনিং। তাহলে এটা নিয়ে আর তোমার ঝামেলা হবে না, ঝামেলা হবে এই লেটা এখানে আছে, কিন্তু এটার আছে দুইটা মিনিং। এটার একটা জিনিস হচ্ছে ডিম পাড়া, আরেকটা হচ্ছে রাখা। আরেকটা মিনিং আছে লে ডাউন, উৎসর্গ করা, সেটা পরে যাচ্ছি আমরা। এই লে মানে হচ্ছে দুইটা মিনিং পাবো, একটা হচ্ছে কোনো কিছু রাখা, আবারও বলছি কোনো কিছু রাখা, এটা লে, লেট লেট, এটা হচ্ছে কোনো কিছু রাখা। আর এটা হচ্ছে কি বলেছি আমি, ডিম পাড়া। যেমন লে দা বুক হেয়ার, বইটা এখানে রাখো, লে দা বুক হেয়ার, বইটা এখানে রাখো। আর এটারই পাস্ট টেন্স আমি বলেছি কি লেট, এটারই পাস্ট টেন্স হচ্ছে লেট, কিন্তু এটার পাস্ট টেন্স হচ্ছে এই লাই, লে, লেইন, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু এখানে এটা প্রেজেন্ট টেন্স, তার মানে হি লেস বলতে হবে, হি লেস, ঠিক আছে। এখন বাসি বা ওই যে হেন, ওই যে তোমার স্বর্ণের ডিম পেড়েছিল, তোমরা জানো, সেটা জানো, এটা আশা করি তাহলে এটা বুঝতে পারবে। এবার আমরা বই ইয়েতে যাই, দেখো এই যে এখানে আরেকটা ভার্ব আছে, দেখো ওই যে যেটা লাই, লে, লেইন, এটা আছে, রাইজটা আছে, রাইজ, লেট আছে, এটা আমি আলাদাভাবে লিখে দিই, নাহলে এখানে গোছানো নাই, এখানে গোছানো নাই, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেয়া আছে শুধু।
এখানে আমি আরেকটা গুছিয়ে দিই তোমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাইজ যেটা, রাইজ যেটা এটা হচ্ছে রাইজ রোজ রিজন। খুব মজা না, রাইজ রোজ রিজন, রাইজেন না রিজন, উচ্চারণটা রিজন। আর রেইজ এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে রেইজড, আবারও পাস্ট পার্টিসিপল হচ্ছে রেইজড। তাহলে রাইজ রোজ রিজন আর রেইজ রেইজ রেইজড, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। প্রথমটা মনে রাখবা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে এরপরে কি থাকবে, প্রিপোজিশন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এটাও কিন্তু ট্রানজিটিভ ভার্ব, এটাও কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে কি, ট্রানজিটিভ মানে এখানে প্লাস দিয়ে সবসময় এখানে কি হয়ে যাবে দেখো, নাউন। ট্রানজিটিভ মানে এখানে নাউন আছে, ট্রানজিটিভ মানে এখানে কি আছে দেখো, নাউন আছে। এই যে এখানে একটা নাউন আছে, অবজেক্ট। ট্রানজিটিভ মানে এখানে একটা নাউন আছে, মানে অবজেক্ট। ট্রানজিটিভ মানে এই জিনিসটা, এটা মনে রাখবা, নাউন আছে, এটা অবজেক্ট। একটু ভালো করে লিখে দিচ্ছি দেখো, এই যে এখানে একটা নাউন আছে, মানে এটাই অবজেক্ট, মনে রাখবা। তাহলে যখন বলবা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো তখন এটা ইনট্রানজিটিভ ভার্ব। রাইজের পরে কি আছে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস এর পরে কি আছে, ইন আছে, রাইজেস ইন দ্য ইস্ট। কিন্তু রেইজ ইওর হ্যান্ড, হ্যান্ড ইওর অবজেক্ট, এই যে রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড, ঠিক আছে। রেইজ ইওর ভয়েস, রেইজ দ্য ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে ওই যে আমরা ইয়ের পতাকা তুলি, ঠিক আছে, বিজয় দিবস বিভিন্ন দিবসে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি, রেইজ আর কি, রেইজ। এটা তাহলে ওটা হচ্ছে ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ট্রানজিটিভ। এটার অবজেক্ট আছে, এটার পরে প্রিপোজিশন প্লাস নাউন অথবা অ্যাডভার্ব হবে, ঠিক আছে। এটা ইনট্রানজিটিভ, এটা নিজেই ওঠা, আর এটা হচ্ছে অন্য কিছুকে বাড়ানো। এটা হচ্ছে নিজেই ওঠা, এটা এটার অর্থ হচ্ছে নিজেই ওঠা, এটার অর্থ হচ্ছে নিজেই ওঠা, এটা হচ্ছে অন্য কিছুকে বাড়ানো, এই আর কিছু না, অন্য কিছুকে কি বাড়ানো, ঠিক আছে। আর আরেকটা ভুল হতে পারে তোমাদের, যেটা হতে পারে দেখো, সিট, একইভাবে সেট, সিট স্যাট, আবার সেম, এসিটি সেট। তাহলে আমরা একটু বড় করে নেই, ছোট হলে লেখা যায় না, দেখো এই যে এডিট করে নেই, এটা দেখো, এটা হবে না। তাহলে সিট স্যাট সেট, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু সেট এটা ট্রানজিটিভ ভার্ব। সেট মানে স্থাপন করা, সেট 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 এটা মানে স্থাপন করা, ঠিক আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। যেমন এসিটা এখানে স্থাপন করো, সেট দ্য এসি হিয়ার, সেট দ্য এসি হিয়ার। আর সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এটা ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা ইনট্রানজিটিভ এবং এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা দেখি আমি এই যে এরকম 8-10 জন নিয়ে কোনো ক্লাস নেই, এটা শুধু শুধু আমার সময় অপচয়, এটা হচ্ছে শুধু শুধু আমার সময় নষ্ট। যাই হোক, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। দেখো সিট স্যাট স্যাট, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি স্যাট অন দ্য বেঞ্চ, সে বিছানা বেঞ্চে বসলো, হি স্যাট বসলো, ঠিক আছে। সিট ডাউন হিয়ার দেখবা, কিন্তু হি সেট দ্য এসি হিয়ার, প্লিজ সেট দ্য এসি হিয়ার, প্লিজ সেট দ্য এসি হিয়ার। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কিন্তু রেইজ ইউর হ্যান্ড দেখো, অথবা কেউ একজন ঘুম থেকে ওঠা, সেটাও রাইজ হতে পারে। তাহলে আমি বলেছি সহজ একটা এক্সাম্পল, যেটা তোমরা জানো সেটাই চিন্তা করো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কে ওঠে, সান নিজেই ওঠে। আর এরপরে কি আছে দেখো, ইন দ্য ইস্ট, প্রিপোজিশন প্লাস নাউন আছে অথবা অ্যাডভার্ব, তাহলে সেটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে সেটা রাইজ হবে। আর রেইজ হচ্ছে এরপর একটা অন্য কিছুকে বাড়ানো, রেইজ ইউর হ্যান্ড, রেইজ দ্য ফ্ল্যাগ, রেইজ ইউর ভয়েস, মানে তোমার কথা বুঝতে পারতেছি না, এই তোমার জোরে বলো, রেইজ দ্য ভয়েস, রেইজ ইউর ভয়েস। ইউর ভয়েসটা হচ্ছে অবজেক্ট, ইউর ভয়েসটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। ওই যে মিনিং দেখে বুঝতে হবে, ওটা মিনিং দেখে বুঝতে হবে তোমার, ঠিক আছে। লাই লে যেটা, ওটা একটা মানে ডিম পাড়া আর একটা মানে রাখা। যেমন আমি যদি বলি যে লোকটি ডিম পারলো, তাহলে কি হইলো, এটা কি দেয়া যাবে, নাকি উনি শুয়েছিল, কি বলবা তুমি? তুমি যদি বলো হি তোমার লে, হি লেস অন দ্য বেড, এর অর্থ হচ্ছে সে বিছানায় ডিম পারে, হি লেস অন দ্য বেড, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে।
তাহলে এটা একটু করে নিবা। এই এই হচ্ছে আজকের মতো, আর আলোচনা করলাম না, মোটামুটি এই পর্যন্তই থাকলো। এটা একটু তোমরা দেখে নিও, ওই যে রাইজ রাইজ, এখানে অনেক উদাহরণ আছে, তোমরা একটু দেখো। এখানে অনেকগুলো, এই যে দেখো দ্য সান রাইজ আর্লি, তার রাইজ ফ্রম দেয়ার সিট, এই যে ওঠা, দেখো রাইজ ফ্রম, প্রিপোজিশন আছে, যে টেকনিকটা দেখো, প্রিপোজিশন আছে। এই রাইজ দেখো অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব আছে। এই যে রাইজের পরে দেখো টু আছে। এই যে রোজ দেখো আর্লি, অ্যাডভার্ব আছে। এটার পরে কিছুই নাই, এটার পরে দেখো কিছুই নাই। আর এটা রিজন আছে, দেখো এটার পরেও অ্যাডভার্ব আছে, মোর দেন এটা আছে। কিন্তু রেইজ যেটা, এটা দেখো অবজেক্ট আছে, এই যে দেখো রেইজ দেয়ার হ্যান্ড, একটা অবজেক্ট আছে। রেইজ দ্য বারবেলস, এটা অবজেক্ট আছে দেখো। তাহলে রেইজ দ্য ফ্ল্যাগ, দ্য কার, এই যে কার আছে দেখো। রেইজ হিজ গ্রেডস, দেখো। তাহলে প্রত্যেকের অবজেক্ট আছে, যখনই রেইজ তখনই অবজেক্ট, যখনই রেইজ তখনই অবজেক্ট, যখনই রেইজ তখনই অবজেক্ট। তাহলে অবজেক্ট ছাড়া রেইজ বসবে না। আর লাইটা দেখো, এই যে লাই এর পরে প্রিপোজিশন আছে দেখো, লাইস, লাই ডাউন, সেম কথা, লাই ডাউন এটা দেয়া আছে। লে, এটা হচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম, লে অন দ্য বিচ, বিছানায় শুয়ে আছে, এই বিচে শুয়ে শুয়ে আছে, হয়তো কোনো সি বিচ গিয়েছে। লে, এটাও দেখো, এটা লাই লে লেইন, এটা হচ্ছে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন দিয়েছে। লেইড ডাউন হতে পারে, লেইড ইন দা হতে পারে, কিন্তু যখনই লে হবে, এই যে দেখো লে ইয়োর ক্লথ, তোমার পোশাকগুলো বিছানার উপরে রেখো না। ইয়োর ক্লথ, দেখো এটা অবজেক্ট আছে। বয় লে হিজ বুকস, অবজেক্ট আছে দেখো, হিজ বুকস, এটারও কি আছে, অবজেক্ট আছে। ঠিক আছে, অবজেক্ট আছে। তাহলে এই যে লেইড ডাউন, এটা দেখো লেইড ডাউন, এটার মানে এক ধরনের উৎসর্গ করা, মানে রাখা। দেয়ার ওয়েপন্স, রেখে দেয় আর কি, তাদের অস্ত্রগুলো রেখে দিল আর কি। লেইড দেয়ার টয়েস, অবজেক্ট। তাহলে অবজেক্ট ছাড়া লে হবে না, অবজেক্ট ছাড়া লে হবে না। ঠিক আছে, লেইড দ্য বেবি ইন দ্য ক্রিব, এই যে দেখো লেইড দ্য বেবি, অবজেক্ট আছে। একইভাবে লেইড দেয়ার কম্পোজিশনস, অবজেক্ট আছে, অবজেক্ট ছাড়া হবে না। আবার সিট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, দেখো সিট ইন্ট্রানজিটিভ ভার্ব, সিট ইন দা ফিফথ, এই যে দেখো প্রিপোজিশন আছে, সিট ইন প্রিপোজিশন আছে। ঠিক আছে, সিটের পাস্ট ফর্ম স্যাট, প্রিপোজিশন আছে। স্যাট, প্রিপোজিশন আছে। স্যাট, প্রিপোজিশন আছে। স্যাট, প্রিপোজিশন আছে। কিন্তু যেই সেট হয়ে যাবে, দেখো অবজেক্ট আছে, দেখো অবজেক্ট আছে। ঠিক আছে, এটা দেখো, এটা তারপর সেট দেয়ার টুলস, সেট দেয়ার টুলস, তারপরে সেট হার প্ল্যান্টস, সেট হার প্ল্যান্টস, সেট হিম, দেখো অবজেক্ট। তাহলে এটা অবশ্যই কি লাগবে, অবজেক্ট লাগবে, অবশ্যই কি লাগবে, অবজেক্ট লাগবে। এই দেখা যায় আগামী ক্লাসের পরে, হয়তো বন্ধ করলে আগামী ক্লাসের পরে করবো, যে পিন পয়েন্টিং এররটা করায় ফেলবো আর কি। হ্যাঁ, ইডিওমেটিক আরো কিছু এক্সপ্রেশন আছে, ওটা তোমরা দেখে নিবা, আশা করি সমস্যা হবে না। এরপরে মিনি টেস্ট আছে, আগামী দিনে এই মিনি টেস্ট করার পরে দেখা যাক, যদি স্টুডেন্ট না বাড়ে তখন বন্ধ করে দিব। এই মিনি টেস্টটা দেয়া আছে। সো তোমরা 3 নাম্বার মিনি টেস্টটা বাসায় করে ফেলো, এই যে যে রুলস গুলো পড়লাম এগুলো একটু করে ফেলো। ঠিক আছে, এগুলো করে ফেলো। তোমরা তো শেয়ার দাও না, শেয়ার দাও না, ই করো না, তা শুধু শুধু এই যে 8 জন 10 জন 15 জন, এটা তো আমার 1 ঘন্টার পরিশ্রমই নষ্ট আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত, আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। দেখা হবে ইউটিউবে আপলোড দিন। ইঞ্জির কবিতাটা আছে, অনেকগুলোই ইউটিউবে আছে, অনেকগুলো ইউটিউবে আছে। ওকে, দেখো, যারা দেখে সবাই লাইকও দেয় না, সব দিক দিয়ে তোমরা ওই যে ক্লাস করবে কখন, যখন টিচাররা ভুল পড়াবে, যারা ভুল পড়ায় এরকম টিচারের ক্লাস আবার রেগুলার করে, অনেক স্টুডেন্ট করে দেখি আর কি। আচ্ছা, ওকে, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।